অবশেষে কৌশিকীকে ফোন করে দীপেন শাস্ত্রী সত্যিটা জানিয়ে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিপাশা কথা বলতে থাকে কাকুলির সাথে। কাকুলি তখন বলে, আচ্ছা বিপাশা, তুমি ঠিক কী বলতে চাইছো বলো তো? বিপাশা তখন বলে, এই যে তুমি এত কিছু করছো তাতেও কি শেষ রক্ষা হবে? তুমি তো মালাকে ওই বাড়ির সিংহাসনে নিশ্চয়ই বসতে দেবে না। কাকুলি তখন বলে, ওই বাড়ির সিংহাসনে বসবে মালা আর কোম্পানির সিংহাসনে বসবো আমি। আরে এইসব সবটাই প্ল্যান হয়ে রয়েছে, বুঝতে পারলে? সবটাই আগে থেকে পূর্ব পরিকল্পিত, কথাটা ভুলে গেলে চলবে না। আর এইসব কিডন্যাপ ফিডন্যাপ কোনো কেসই না, এগুলো তো সবটাই একটা গল্প, যে গল্পটা আমি লিখেছিলাম মালাকে ওই বাড়ির বউ করব বলে। আর বৈদেহী মুখার্জি ভাবছে বৈদেহী মুখার্জির ছেলে উৎসব ওই বাড়ির কোম্পানিতে বসবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। আমি তো অনেকগুলো শেয়ার ইতিমধ্যেই কিনে নিয়েছি। তখন দিব্যা সেন বলে, কিন্তু একটা মেন শেয়ার যে এখনও বাকি থেকে গেছে কৌশিকী মুখার্জি। তখন কাকুলি দেবী বলে, ওটাও নিয়ে নেব, খুব শীঘ্রই আমি ওটাও নিয়ে নেব। চাইলেও আর কিছু করে উঠতে পারবে না কৌশিকী, বৈদেহী মুখার্জিও কিছু করবে না, করব আমি। বিপাশা তখন বলে, কিন্তু দীপেন মামা, তোমার দীপেন মামা কৌশিকীকে জানিয়ে দেবেই তুমি হলে মালার মা। দীপেন শাস্ত্রীকে কিন্তু বিশ্বাস নেই। এরপরেই কাকুলি দেবী বলে, দীপেন মামা আর কিচ্ছু করে উঠতে পারবে না। দীপেন মামাকে কি করে জব্দ করতে হয় সেটা এই কাকুলি দেবী খুব ভালো মতন জানে। কৌশিকী দীপেন শাস্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছতে পারবে না, আর দীপেন শাস্ত্রীও কৌশিকী পর্যন্ত পৌঁছতে পারবে না। তার মধ্যেই বিপাশা বলে, তোমার যা ইচ্ছা করো, যেই সর্বনাশের পথে তুমি পা বাড়িয়েছ সেখান থেকে তোমাকে নিয়ে আসা এতটাও সহজ ব্যাপার নয়, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। তবে অন্যায় করলে তার শাস্তি তুমি পাবেই, কথাটা ভালো করে মিলিয়ে নিও। এরপরই বিপাশা চলে যায়। কাকুলি দেবীর সাথে কথা বলতে থাকে দিব্যা সেন, আর বলে, কথায় আছে শত্রুকে জীবিত রাখতে নেই, শেষ করে দিতে হয়। আমার মনে হয় দীপেন শাস্ত্রীকে শেষ করে দেওয়াটাই বুদ্ধিমতীর কাজ হবে। বিপাশার কথাটাই বারবার ভাবছিল দিব্যা সেন, আর বলে, আপনি কি ভাবেন? কৌশিকীর কথাই ভাবছে কাকুলি দেবী, আর বলে, কৌশিকী যদি জেনে যায় তাহলে তো সত্যি অসুবিধা হবে। কিন্তু দিব্যা, তুমি আমাকে কি করতে বলছো? দিব্যা তখন বলে, আমি এটাই বলছি যে দীপেন শাস্ত্রীকে শেষ করে দিন। আরে রাস্তাঘাটে বেরোলে তো অ্যাক্সিডেন্ট হয় নাকি? সেরকমই কিছু হবে। এটাই সবথেকে বড় সত্যি কথা, যে উনি নিজে একজন জ্যোতিষী হয়ে নিজের ভাগ্য লিখন করতে পারলো না। সিম্পল, তাহলেই তো হয়। কাকুলি দেবী তখন ভাবে, সত্যি কি এমনটা করা ঠিক হবে? অন্যদিকে সবটা শোনার পর দীপেন শাস্ত্রী ঘরে চলে যায়, গিয়ে বারবার করে ঘাম মুছতে থাকে, আর বলে, না, কৌশিকীকে আমাকে সবটা জানাতেই হবে। কৌশিকী মুখার্জির সবটা জানাটা খুবই জরুরি, কারণ না জানা পর্যন্ত হবে না। কাকুলি আমাকে মেরে ফেলতে চাইছে, এই রকম একটা বদ মেয়ে তৈরি হয়েছে ও। আমার তো ভাবতেই কেমন একটা অবাক লাগছে যে কাকুলি শেষ পর্যন্ত এই রকম একটা মেয়ে তৈরি হয়েছে। এর একটা প্রতিকার আমাকে করতেই হবে। এরপরেই ফোনটা বার করেছে সবে কৌশিকীকে ফোন করবে বলে। ঠিক তখনই ঘরে চলে এসেছে কাকুলি, আর বলে, কি ব্যাপার দীপেন মামা, কাকে ফোন করছিলেন? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? দীপেন শাস্ত্রী বলে, ফোন করছিলাম আমারই একজন ক্লায়েন্টকে, সে আমার কাছ থেকে তার হেতুর অবস্থানটা জানতে চাইছিল, তাই জন্যই ফোন করলাম। কাকুলি দেবী বলে, তাই নাকি? তা ফোন করুন, আমার সামনেই করুন। তখনই মনে মনে দীপেন শাস্ত্রী ভাবে, আমি ওদেরকে ছড়ার আকারে বলবো, যদি সলিউশন করতে পারে তাহলে তো খুবই ভালো হয়ে যাবে। এর মধ্যে কৌশিকীর জন্য কফি করে নিয়ে আসে জগদ্ধাত্রী, আর বলে, বর্দি আপনার কফি। কৌশিকী বলে, কি দরকার ছিল? জগদ্ধাত্রী, আমি তোমাকে বারণ করছি আর তুমি সেই একই জিনিস করে যাচ্ছ। জগদ্ধাত্রী তখন বলে, বর্দি, এইটুকু আমি আপনার জন্য করতে পারি না। কৌশিকী তখন বলে, না কেন পারো না, আমি সে বিষয়ে কিছু বলছি না। জগদ্ধাত্রী বলে, তাহলে আপনি কি বলছেন বর্দি? কৌশিকী বলে, আসলে স্বয়ম্ভু কোথায় সেটাই জানতে চাইছিলাম। স্বয়ম্ভু তখন বলে, এই তো বর্দি, আমি চলে এসেছি। কৌশিকী বলে, তুমি তোমার বউকে কফি করতে দিয়েছো কেন? তুমি নিজে করে আনতে পারলে না? তখন জগদ্ধাত্রী বলে, স্বয়ম্ভু যদি কফি করে তাহলে সেই কফিটা মুখে দেওয়া যাবে না,
সেই জন্যই আর কি করতে বারণ করলাম। এর মধ্যেই দীপেন শাস্ত্রী ফোন করে কৌশিকীকে। প্রথমবার কৌশিকী ফোনটা কেটে দেয়। তারপরে দীপেন শাস্ত্রী আরও একবার ফোন করে। এরপরে কৌশিকী ফোন ধরে জিজ্ঞেস করে, কে বলছেন? দীপেন শাস্ত্রী বলে, আমি হলাম দীপেন শাস্ত্রী। আপনি আমার কাছে জন্ম তারিখ আর সময়টা দিয়েছিলেন নিজের ভবিষ্যৎ জানার জন্য, আর আমি সেটা বলার জন্যই আপনাকে ফোন করেছি। কাকলি দেবী অবশ্য পাশেই রয়েছে। তখনই দীপেন শাস্ত্রী ফোন করেছে বলে কৌশিকী জগদ্ধাত্রীকে ডাকতে থাকে আর বলে, জগদ্ধাত্রী, দীপেন শাস্ত্রী ফোন করেছে, দেখো কি বলছে। ফোনটা স্পিকারে দেয়। দীপেন শাস্ত্রী একটা ছড়া কবিতা আর কি বলে শোনায় আর বলে, এবার বুঝতে পেরেছেন তো? আর বুঝতে না পারলে আমার কাছ থেকে আবারও শুনে নেবেন, রাখছি তাহলে, বলেই ফোনটা কেটে দেয়। জগদ্ধাত্রী বলে, এটা তো একটা ছড়া মনে হলো, বা একটা ধাঁধা, যেই ধাঁধার মধ্যে অনেক কিছু উত্তর লুকিয়ে আছে। কৌশিকী বলে, উনি তো আমাকে মালার ব্যাপারে কিছু একটা জানাতে আসছিল, হতেই পারে মালার ব্যাপারে কোনো ক্লু এর মধ্যে লুকিয়ে আছে। জগদ্ধাত্রীও সেটা বোঝার চেষ্টা করে। তার মধ্যেই কাকলির সাথে কথা বলতে থাকে মালা আর বলে, মা, আজ তো আমার আশীর্বাদ, তুমি আসবে না? তখন কাকলি দেবী বলে, আমার পক্ষে যাওয়া তো সম্ভব নয়, বাকিরা যাবে। মালা তখন বলে, তুমি আমার জন্য কোনো দায়িত্বই পালন করলে না মা, এই কষ্টটা আমি কি করে ভুলবো বলো তো? কাকলি দেবী বলে, এই শোনো, তুমি বড্ড বেশি কথা বলছো, যেগুলো বলার না সেগুলোও বলছো, আমাকে আমার মতন পরিকল্পনা করতে দাও, বলেই ফোনটা কেটে দেয়। এদিকে কৌশিকী জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু প্ল্যান করে যেভাবেই হোক এই মালা আর উৎসবের বিয়েটা তো একেবারে নষ্ট করে দেবে, আর এই ধাঁধাটার কি মানে সেটাও বোঝার চেষ্টা করছে। অন্যদিকে দীপেন শাস্ত্রী ভাবে, জগদ্ধাত্রী যদি এই ধাঁধাটা শুনে থাকে তাহলে ও ঠিক এটার মানে বুঝতে পারবে। এর মধ্যেই মালা কথা বলতে থাকে বৈদেহী মুখার্জির সাথে। তখনই গরিমা এসে বলে, চলো তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু মালা আর রিস্ক নিতে চায় না আর বলে, না 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 না, তোমাদের ওপর আর ভরসা নেই। তোমরা আমাকে আগেরবার যা করলে মেহেন্দির সময়, আইবুড়ো ভাতের সময়, না না, আমি আর তোমাদের কাছে সাজবো না, আমরা অন্য কোথাও যাব। উৎসব, আমাকে অন্য কোনো পার্লারে নিয়ে চলো না। এর মধ্যে উৎসব বলে, দেখো মাম্মি, দেখো তত্ত্ব সাজিয়েছে, দেখো ছেঁড়া চটি, আর এই যে শিবানীর শাড়ি, দেখো এইসব দিয়ে তত্ত্ব সাজিয়েছে। বৈদেহী মুখার্জি তত্ত্ব দেখার পর প্রচণ্ড রেগে যায় আর তখনই বলে, এইসব কে সাজিয়েছে? হ্যাঁ, কে সাজিয়েছে? তখনই জগদ্ধাত্রী চলে এসে বলে, মা, আসলে এটা তো উৎসবের সেকেন্ড বিয়ে, টাকা পয়সার খুবই অভাব মনে হচ্ছে, তাই এরকমটা হয়ে গেছে। বৈদেহী মুখার্জি বলে, চুপ করো তুমি, একটা কথাও বলবে না, তুমি হচ্ছ যত নাটের গুরু, তুমি এসব করছো। জগদ্ধাত্রী বলে, কি যে বলেন না, আমি কেন করতে যাব, আমি এসব কিছুই করছি না। এরপরে মালাকে নিয়ে প্ল্যান করতে থাকে জগদ্ধাত্রী, গরিমা আর স্বয়ম্ভু। জগদ্ধাত্রী বলে, মালাকে 1 মিনিটের জন্য নাচের অনুষ্ঠানে নিয়ে এসে মোবিল ফেলে দিয়ে ওর মধ্যে ওকে নাচতে দিতে হবে, তারপরে বুঝবে কত ধানে কত চাল। আর জব্দ করার জন্য মালাকে এইসব প্ল্যানই ভাবতে থাকে জগদ্ধাত্রী।